প্রিয় প্রথম বর্ষ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালোই আছো। আমিও তোমাদের দোয়ার বরকতে ভালোই আছি। আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের ব্যবহারিক পরীক্ষার উপর আলোকপাত করব। তোমরা গত ক্লাস পর্যন্ত যারা করেছো, আমি একটু ইঙ্গিত দিয়েছিলাম যে প্রথম বর্ষের সিলেবাস আমাদের প্রায় শেষ, অর্থাৎ জীববিজ্ঞান প্রথম পত্র বা উদ্ভিদ বিজ্ঞানের সিলেবাস অনলাইনে আমাদের প্রায় শেষ। এখন আমরা একটু আশার আলো পাচ্ছি যে কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে। অনলাইনে আমরা শেষ হয়ে গেলেও যদি আসলে কার্যকরী ক্ষেত্রে পরীক্ষা হয়ে থাকে, তাইলে আমরা আবার তোমাদেরকে এগুলো কিছু এক্সেলের মতো করাতে চেষ্টা করব। তো যেহেতু আমাদের অনলাইনে পরীক্ষা শেষ, তোমাদের প্রশ্নপত্রের একটা রূপরেখা আমি এখানে উপস্থাপন করছি। তোমরা একটু মনোযোগ দিয়ে প্রশ্নপত্রের দিকে তাকাবে বা বোর্ডের দিকে তাকিয়ে প্রশ্নগুলো বুঝতে চেষ্টা করো। তোমাদের এখনও একটা সুযোগ আছে যে 21 সালের একটা পরীক্ষা হবে আশা করি। এই পরীক্ষা হলে 21 সালের পরীক্ষা হলেও তোমরা সংক্ষিপ্ত সিলেবাসের উপর একটা প্রশ্নপত্র পেয়ে যেতে পারো। আমরা এটা দেখাচ্ছি পুরনো একটা প্রশ্ন, তোমাদের ব্যবহারিক পরীক্ষা এরকম একটা আলাদা প্রশ্ন থাকবে। তো তোমাদের কোভিড-19 প্রেক্ষিতে সংক্ষিপ্ত সিলেবাসের যে রূপরেখা, সংক্ষিপ্ত যে সিলেবাস জাতীয় পর্যায়ে থেকে আমরা পেয়েছি, সেই সিলেবাসের অনুসারে তোমাদের এই প্রশ্নপত্রের একটা রূপরেখা, ব্যবহারিক পরীক্ষার রূপরেখা আমি এখানে লিখে রাখছি। তোমরা ওগুলো খাতায় তুলে লিখে রাখবে এবং চিন্তা করবে যে কোথায় কী নম্বর আছে না আছে। তোমাদের এই পরীক্ষা আমরা দিনে 3 শিফট বা 4 শিফট পরীক্ষা নিয়ে থাকি, কমপক্ষে 2 শিফট, বেশিতে 3 শিফটও নিয়ে থাকি। এখানে 1.5 ঘন্টার মধ্যে পরীক্ষা কার্যটা শেষ হয়ে যায়। প্র্যাকটিক্যাল পরীক্ষার কার্যক্রমটা 1.5 ঘন্টা। তোমাদের উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞানে প্রশ্নের সময় থাকে, ব্যবহারিক পরীক্ষার 1.5 ঘন্টা সময়, ফিজিক্স এবং কেমিস্ট্রিতে 2 ঘন্টা সময় থাকে। তো এখানে 1.5 ঘন্টা লেখা থাকলেও আমরা 1.5 ঘন্টার মধ্যে শেষ করতে পারি না, দেখা যায় 2 ঘন্টা লেগে যায়। যে সবগুলো ছেলের এক্সপেরিমেন্টগুলো দেখে আসা, ঘুরে আসা, খাতাপত্র সাইন করা, তোলা, এগুলোতে আবার নতুন করে যন্ত্রপাতি সেটিং করা অনেকক্ষণ সময় লেগে যায়। তো ধরো নাও, কিন্তু তোমাদের আমরা 1.5 ঘন্টার মধ্যে কাজটা শেষ করার জন্য তাগাদা দেবো। ওখানে পরীক্ষার সময় তোমরা দেখবে আমাদের প্রথম পত্রের দেখো ব্যবহারিক পরীক্ষার প্রশ্নের পূর্ণমান হলো 25 নাম্বারকে কিভাবে বিভাজন করা হয়েছে, কিভাবে ভাগ করা হয়েছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 5টা ক্যাটাগরি প্রশ্নের আলোকে তোমাদের যে নাম্বারগুলো বন্টন করা আছে সেই সম্পর্কে তোমাদেরকে সম্যক ধারণা থাকতে হবে। নাইলে কোনো একটা যদি কাজ না করে থাকো বা জমা দিয়ে না থাকো, তোমার নাম্বার শর্ট হয়ে যাবে, এটা আর কখনো কভার হবে না। প্রথমে তোমরা ল্যাবরেটরিতে ঢুকলে যার যার আসনে রোল নম্বরে বসে যাবে। আমরা জোর বেজোর রোল নম্বর এইভাবে বসাতে চেষ্টা করি। আমরা রোল নম্বর টেবিলে লিখিয়ে দিয়ে থাকি, অথবা যদি লিখে সম্ভব না হয় একসাথে বসলেও জোর বেজোর আলাদা করে দিতে চেষ্টা করি। তো যাই হোক, প্রথমে আমাদের 1 নম্বর প্রশ্নে কী কাজ করতে হবে দেখো। 1 নম্বরের ক নমুনা, এটাকে শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন বলা হয়। 1 নম্বরের ক নমুনাকে শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন বলা হয়। সেখানে একটা নমুনা দেওয়া থাকবে তোমাকে, সেটা আস্থা নমুনা হইতে পারে, মাইক্রোস্কোপও হইতে পারে, ডায়াগ্রাম হইতে পারে, মডেল হইতে পারে। তো আমরা যেহেতু এই বছরে তোমাদের নতুন সিলেবাসের আলোকে দেখছি, তোমাদের সিলেবাসে আছে মাত্র শুধু মাইটোসিস কোষ বিভাজন। তোমাদের সিলেবাসে আছে শুধুমাত্র মাইটোসিস কোষ বিভাজনের একটা স্থায়ী স্লাইড অথবা মডেল অথবা ডায়াগ্রাম, যে কোনো একটা থাকতে পারে। এর অন্যান্য বছর আমরা সেখানে শৈবাল, ছত্রাক, ব্রাইফাস, টেরিওফাস, জিমনোস্পার্ম ইত্যাদি ক্যাটাগরি থেকেও আমরা নমুনে দিয়ে থাকতাম। কিন্তু এই বছর যেহেতু শর্ট সিলেবাস, তোমাদের এই 1 নম্বরের ক এর মধ্যে শুধু আছে কি মাইটোসিস কোষ বিভাজনের যে কোনো একটি পর্যায়। মাইটোসিসের আমরা যে পর্যায়গুলো তোমাদেরকে ক্লাসে আঁকার জন্য, খাতায় আঁকার জন্য বলেছি, মাইটোসিসের বিশেষ করে 4টা ধাপ: মাইটোসিসের প্রোফেজ পর্যায়, মাইটোসিসের মেটাফেজ পর্যায়,
মাইটোসিসের অ্যানাফেজ পর্যায় এবং মাইটোসিসের টেলোফেজ পর্যায়। এই মাইটোসিসে 4টা ধাপ থেকে যে কোনো একটা ধাপ, তুমি সেটা বইয়ের মতো একটা ডায়াগ্রাম দেখতে আমরা হাতও আঁকি দিতে পারি, কোনো কলেজে যদি মডেল থাকে মডেল দিতে পারে, বইয়ের মতো তোমার খাতায় যেভাবে আঁকো ওরকম চিত্র হতে পারে, যেভাবে হোক না কোনো একটা একটা পর্যায় বা একটা দশা তোমার সামনে থাকবে। ওটা দেখার সাথে সাথে তোমাকে কোন পর্যায়, সেটাকে মাইটোসিসের প্রোফেজ নাকি মাইটোসিসের মেটাফেজ নাকি অ্যানাফেজ নাকি টেলোফেজ, তোমাকে ডায়াগ্রামটা দেখে ঠিক করতে হবে, মনে মনে ঠিক করতে হবে এই ডায়াগ্রামটা অমুক, সেটা শুধু উদ্যোগ করে নাম লিখতে হবে। নাম যদি তোমাকে দেওয়া হয়েছে মেটাফেজ, তুমি লিখে ফেলছো অ্যানাফেজ, তাহলে একটা ডবল জিরো হয়ে যাবে, তোমার আইডেন্টিফিকেশনটা জিরো হয়ে যাবে। নাম বুক লিখলে শুদ্ধ করে বৈশিষ্ট্য লিখলেও কোনো নাম্বার দেবে না, আগে নামটা শুদ্ধ করে লিখতে হবে। আইডেন্টিফিকেশন হলো শুদ্ধ করে নাম লেখা। তাইলে আমাকে এখানে এসে 1 নম্বর নমুনা যখন আমি আনসার করতে যাব, সেখানে একটা ডায়াগ্রাম দেখতে পারি, মডেল দেখতে পারি। সাধারণত মাইক্রোস্কোপে স্লাইড দিলে ছেলেরা চিনতে পারে না, ইন্টারমিডিয়েট ছেলেরা, সেজন্য আমরা ডায়াগ্রাম বড় বড় ডায়াগ্রাম করে দিয়ে থাকি। আমাদের ডায়াগ্রাম আঁকাও আছে, যে কোনো একটা ডায়াগ্রাম থাকবে, ওইটা দেখে তোমাকে আগে থেকে কনফার্ম হতে হবে যে এটা অমুক দশা। এবং আর একটা লক্ষ্য করো, আমরা দুজন ছেলেকে ডাকি, জোর এবং বিজোর। একজনকে বলি তুমি এটা লেখো, একজনকে এর মধ্যে 2টা নমুনা দেখি, হয়তো একটা মেটাফেজ একটা অ্যানাফেজ। তাহলে যার যেটা ভাগ্যে পড়ে ওইটাই শুদ্ধ করে নাম লেখা, শুদ্ধ করে এখানে নাম লেখার জন্য 1 নম্বর। এবং যার মেটাফেজ পড়লে মেটাফেজের শনাক্তক বৈশিষ্ট্য, অ্যানাফেজ পড়লে অ্যানাফেজের 1 2 3 দিয়ে শনাক্তক বৈশিষ্ট্য লেখার জন্য 2 নম্বর। তাইলে আমাদের নমুনা কয়ের মধ্যে যে শনাক্তকরণ আছে সেখানে মোট নাম্বার হলো 3 নম্বর। কীভাবে ভাবো, যে নমুনাটা দেওয়া থাকবে সেটা শুদ্ধ করে নাম লেখা, তোমাকে চোখে দেখে শুদ্ধ করে নাম লেখার জন্য 1 নম্বর। এবং সেটা শনাক্তকারী বৈশিষ্ট্য 2-3টা শনাক্তকারী বৈশিষ্ট্য লেখার জন্য 2 নম্বরের কাজ, মোট 3 নম্বরের কাজ। তোমাকে 1 থেকে 2 মিনিট সময় দেবে, এই 2 মিনিট সময়ের মধ্যে শুদ্ধ করে নাম লেখা এবং বৈশিষ্ট্য লেখার কাজ শেষ করতে হবে। তাহলে আমরা 2 মিনিটের মধ্যে 1 নম্বরের কাজ শেষ করব। 1 নম্বরের কাজ যখন সবার শেষ হয়ে যাবে, তখন আমরা 2 নম্বর নমুনার মধ্যে আসবো। তাহলে 5-7 মিনিটের মধ্যে সব গ্রুপের মধ্যে বা 10 মিনিটের মধ্যে আমরা 20-30 জন ছাত্রর 1 নম্বরের কাজ শেষ করে দিই। আচ্ছা, শেষ হয়ে গেলে এখন 2 নম্বর নমুনা। 2 নম্বর নমুনার মধ্যে কি দেখো, 2 নম্বরের নমুনা খ, মালবেসি গোত্র নির্ণয়। আমাদের সিলেবাসে যা গোত্র আছে, আমরা শুধুমাত্র তোমাদের এই সিলেবাসে একটা গোত্রই করাই, সেটা হলো মালবেসি গোত্র। ফোএসি যদিও সিলেবাস আছে, আমরা প্র্যাকটিক্যালি করাই না, শুধুমাত্র মালবেসিটা করাই, মালবেসিটা দেওয়া থাকে। তাহলে মালবেসি গোত্র 1 নম্বর। 2 নম্বর খ নমুনা যাদের পড়বে তারা মালবেসি গোত্র নির্ণয় করা কাজ করতে হবে। আচ্ছা, যদি দেখা যায় যে তোমার জায়গায় জবা ফুল পড়ছে, তাহলে বুঝতে হবে তোমার কি মালবেসি গোত্র নির্ণয় করার জন্য বলা হচ্ছে। আচ্ছা, ওখানে প্রশ্নের মধ্যে নিশ্চয় থাকবে, আমরাও কিছু বলে দেবো যে ফুলের মধ্যে কি কি কাজ করতে হবে। এই দেখো, ফুলের মধ্যে প্রথম ফুল দেওয়া হলে ফুলের একটা লম্বচ্ছেদ করতে হবে, জবা ফুলের একটা লম্বচ্ছেদ করে টেবিলে রাখতে হবে। লম্বচ্ছেদের নিয়মটা আমি ক্লাসেও বলছিলাম, তোমরাও, যে যেখানে ফুলের গর্ভমুণ্ড 5টা থাকে, 5টার মধ্যে 2টা একদিকে ফেলে দেবে, 3টা একদিকে থাকবে, 2টা পাপড়ি চলে যাবে আর 3টে পাপড়ি থাকবে। বইতে যেভাবে ডায়াগ্রাম আছে ওইভাবে তোমরা ফুলের একটা লম্বচ্ছেদ করে জায়গায় রেখে দিবে। যেহেতু আমরা সরাসরি দেখাতে পারি নাই, এমনি ক্লাসে বলেছি বা বইয়ের চিত্র দেখাইছি, তোমাদের যদি সুযোগ সুবিধা হয় কলেজ ক্যাম্পাসে আসলে প্রত্যেকে একটা একটা জবা ফুল নিয়ে নিজে নিজে লম্বচ্ছেদ করে বইয়ের সাথে মিলাবে। তাহলে দেখো, যেহেতু পরীক্ষায় আমাকে লম্বচ্ছেদ করতে হবে, এই লম্বচ্ছেদ করে রাখার জন্য, টেবিলে রাখার জন্য 2 নম্বর। তারপরে কি কাজ দেখো, আমাদের কোনো বর্ণনা লেখার দরকার না, এখানে গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য, মালবেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য যেগুলো বইতে লেখা আছে 1 2 3 4 5 দিয়া, ওগুলা ধারাবাহিকভাবে লিখতে হবে, সেখানে 2 নম্বরের কাজ। তারপর দেখো, প্রশ্নের মধ্যে সবসময় পড়ে পুষ্পপ্রতীক আঁকা, যে একটা চক্রের মধ্যে যে পুষ্পপ্রতীকটা আছে সেই পুষ্পপ্রতীকটা সুন্দর করে আঁকতে হবে, সেখানে 2 নম্বরের কাজ। আচ্ছা, তাহলে আমি ফুলের লম্বচ্ছেদ করে টেবিলে রাখলাম, শনাক্তকারী বৈশিষ্ট্য লেখার আগেও আমি পুষ্পপ্রতীক লিখতে পারি বা পরেও লিখতে পারি, খাতার মাঝখানে পুষ্পপ্রতীকটা এঁকে বিভিন্ন অংশে লেবেলিং করবে,
তারপরে কাজে এই যে শনাক্তকারী বস্তু লেখার নিচেই লিখতে হবে কাজে ইহা মালবেশী গোত্রের অন্তর্গত। অর্থাৎ শনাক্তকারী বস্তু যখন আমরা 1 2 3 4 লিখে ফেলবো তখন নিচের দিকে তোমার বইতেও দেখো লেখা আছে কাজে ইহা মালবেশী গোত্রের অন্তর্গত। তাহলে মালবেশী গোত্রের নামটা, এই মালবেশী গোত্রের নামটা ইংরেজি লিখতে হবে। প্রশ্নে এই মালবেশী গোত্রের কথাটা ইংরেজি লিখতে হবে, বানান শুদ্ধ হতে হবে। তাই মালবেশী কথাটা অবশ্যই কিসে লিখতে হবে? ইংরেজিতে, এবং বানানটা শুদ্ধ থাকতে হবে। তাহলে বানান শুদ্ধ হয়ে লিখলে সেখানে 1 নম্বরের কাজ। তাহলে দেখো আবার আমি বলতেছি, যদি 2 নম্বরের খ নমুনা যাদের ফুল পড়বে তারা মালবেশী গোত্র নির্ণয় করার জন্য বলা হচ্ছে, এটা বুঝতে হবে। তাহলে মালবেশী গোত্রের কাজ আমরা যদি ফুল পড়ে কী কাজ করতে হবে? ফুলের মধ্যে প্রথমেই যা যেটা ফুল পড়বে ফুলের একটা লম্বচ্ছেদ করে টেবিলে রাখবে, তোমার জায়গায় লম্বচ্ছেদ করে রাখবে। লম্বচ্ছেদ না করলে তোমাকে এক্সামিনার নাম্বার নাও দিতে পারে, কারণ তুমি যেখানে পরীক্ষা দেবে সেখানে স্যাররা হাঁটবে, ল্যাবরেটরিতে দেখবে কোন ছেলে লম্বচ্ছেদ করেছে না করে নাই, এটা দেখবে। ফুলের লম্বচ্ছেদ করার জন্য 2 নম্বর। লম্বচ্ছেদ করার পরে তুমি কি করতে পারো? পুষ্পপতি আঁকতে পারো। পুষ্পপতি আঁকা হয়ে গেলে নিচের দিকে তুমি শনাক্তকারী বস্তু 1 2 3 4 দিয়ে লিখতে পারো। শনাক্তকারী বস্তু লেখা হয়ে গেলে শেষের দিকেই লিখবে কি কাজী ইহা মালবেশী গোত্রের অন্তর্গত। তাহলে দেখো ফুলের মধ্যে আমাদের যে নাম্বার আছে, কত নম্বরের কাজ? মোট 7 নম্বরের কাজ। 2 নম্বর ক নম্বরের মধ্যে যাদের ফুল পড়বে 7 নম্বরের কাজ। তাহলে 7 নম্বরের কাজটা কীভাবে বা? ফুলের লম্বচ্ছেদ করার জন্য 2 নম্বর, শনাক্তকারী বস্তু লেখার জন্য 2 নম্বর, পুষ্পপতি আঁকার জন্য 2 নম্বর, এবং গোত্রের নাম ইংরেজিতে লেখার জন্য 1 নম্বর। মোট 7 নম্বরের কাজ। এগুলো ধারাবাহিকভাবে কথা থাকতে হবে, লিখতে হবে, তখন তুমি সাথে সাথে পেয়ে যাবে। আচ্ছা, এখন মনে করো আমি আমার ভাগ্যে ফুল পড়ে নাই, পাশাপাশি রোল নম্বরের একজনের যদি ফুল পড়ে আরেকজনের সেকশন পড়ে। এই দেখো নমুনা 2 নম্বরের খ নমুনা, আরেকটা 2 নম্বরের গ নমুনা। আমাদের এখানে প্রশ্নের মধ্যে একটা ধারাবাহিক 1 2 3 4 সিরিয়াল হয়, আর এখানে নমুনার মধ্যে উদ্ভিদ বিজ্ঞান বা প্রাণী বিজ্ঞান নমুনার মধ্যে একটা সিরিয়াল হয়। এই যে নমুনা সিরিয়াল মানে কি? নমুনা ক, নমুনা খ, নমুনা গ, নমুনা গ, এটা নমুনা। আচ্ছা, তাহলে আমার 2 নম্বর প্রশ্ন যদি খ নমুনা না পড়ে গ নমুনা, এই দেখো, অথবা 2 নম্বরের খ নমুনা অথবা 2 নম্বরের গ নমুনা। খ নমুনার মধ্যেও 7 নম্বরের কাজ, গ নম্বরের মধ্যেও 7 নম্বরের কাজ। এই 2 নম্বর থেকে যে কোনো একটি তোমার ভাগ্যে পড়বে, যে কোনো একটা কাজ করতে হবে। পাশাপাশি 2 জন রোল নম্বরের একজনের যদি খ নমুনা পড়ে আরেকজনের গ, একজনের যদি খেজুরের খ নমুনা পড়ে আরেকজনের গরুর গ নমুনা পড়বে। খেয়াল রাখবে, যার যেটা পড়বে সেটা খাতা লিখতে হবে। আমি কোনটা আনসার করতেছি? আমি কি 1 নম্বরের 2 নম্বরের খ নমুনা নাকি 2 নম্বরের গ নমুনা? এটা খাতায় লিখতে হবে। 2 নম্বর খ প্রশ্নের উত্তর, আর যার এটা পড়বে সে লিখবে 2 নম্বর গ প্রশ্নের উত্তর। 2 নম্বর গরুর গ, এই দেখো 2 নম্বর খেজুরের খ, 2 নম্বর গরুর গ। যার ব্যাগকে যেটা পড়ে ওইটাই তোমাকে খাতায় লিখতে হবে। 2 নম্বর খ প্রশ্নের উত্তর অথবা 2 নম্বর গ প্রশ্নের উত্তর। আচ্ছা, আমরা 2 নম্বর খ প্রশ্নের উত্তরের কথা তোমাদেরকে একটু ব্যাখ্যা করেছি, এখানেও লিখে ফেলছি। এরপর দেখো যদি 2 নম্বরের গ পড়ে, আমার যদি খ না পড়ে 2 নম্বরের গ পড়বে। গ পড়লে কি কাজ? দেখো দর মধ্যে দুটা এক্সপেরিমেন্ট তোমাদের করাইছি সিলেবাসে, সংক্ষিপ্ত সিলেবাস। একবীজপত্রীর মূল অথবা কাণ্ডের সেকশন। যদি কচুর মূল পড়ে তাহলে একবীজপত্রীর মূল, আর কলাবতীর কাণ্ড পড়লে একবীজপত্রীর কাণ্ড। আমরা ক্লাসেও তোমাদেরকে বলেছি, যার ভাগ্যে যেটা পড়ে, মূল পড়লে বা কাণ্ড যে কোনো একটা পড়তে পারে। যার ভাগ্যে যেটা পড়ে প্রথমে সেটা সেকশন করে একটা স্লাইড, প্রথমে সেকশন করে ওয়াশ গাছে রাখতে হবে। ওয়াশ গাছে রাখার পর সেখান থেকে 3-4টা সেকশন নিয়ে স্যাফরানের মধ্যে 2 মিনিট ডুবে রাখতে হবে। 2 মিনিট হয়ে গেলে এই সেকশনটা নিয়ে পরিষ্কার পানির মধ্যে ধুয়ে ফেলতে হয়। ধোয়ার পরে ওই 3-4টা সেকশন স্লাইডে তুলতে হয়। স্লাইডে তুলে 1 ফোঁটা গ্লিসারিন দিয়ে মাইক্রোস্কোপে দেখতে হয়। এই মাইক্রোস্কোপে দেখাটাকে বলা হয় মাউন্টিং। তাহলে সেকশন করে ওয়াশ গ্লাসে রাখা, তুমি সেকশন করছো কিনা স্যার দেখবে, সেখানে 2 নম্বর। এখন সেকশন একটা পাতলা সেকশন গ্লিসারিন দিয়ে মাইক্রোস্কোপে দেখানো, সেখানে 2 নম্বর। সেটাকে বলা হয় মাউন্টিং। একটা পাতলা সেকশন স্লাইডে নিয়ে গ্লিসারিন দিয়ে কভার স্লিপ দিয়ে স্যারকে দেখানো, সেখানে 2 নম্বরের কাজ। আচ্ছা, তাহলে আমরা যদি সেকশন হয়ে যায়, স্যারকে দেখানোর কাজ হয়ে যায়, তারপরে ওই যে যার যেটা পড়ছে, মূল হলে একবীজপত্রীর মূল হলে একবীজপত্রীর মূলের অন্তর্গঠনের বৈশিষ্ট্য,
তোমাদের খাতায় যেভাবে আছে 1 2 3 4 ওইভাবে খাতায় লিখতে হবে। আর যদি একবীজপত্রীর কাণ্ড পড়ে কাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য, যার ভাগ্যে যেটা পড়ে সেটা শনাক্তকারী বৈশিষ্ট্য 1 2 3 দিয়া 3 4 দিয়ে খাতায় লিখতে হবে। লিখা হয়ে গেলে শেষের দিকে লিখতে হবে কাজে ইহা অমুক। অমুক মানে কি কাজে ইহা একবীজপত্রী মূল, কাজে ইহা একবীজপত্রী কাণ্ড, যার ভাগ্যে যেটা পড়ছে সেটা শুদ্ধ করে লিখতে হবে। তাহলে এখানে নাম্বার বন্টনটা আবার দেখো, সেকশনটা আমরা মূল বা কাণ্ডের সেকশন পড়লে সেখানে সেকশনগুলো করার জন্য প্রথমে সেকশন করার জন্য 2 নম্বর, একটা পাতলা সেকশন, সেখান থেকে সেকশনগুলো করার পর আবার স্যাফরানের মধ্যে রঞ্জিত দ্রব্যের মধ্যে 2 মিনিট ডুবায় রাখতে হয় পাতলাগুলো নিয়ে। সেখান থেকে পাতলা আমরা যে কয়েকটা রং করব এই রংগুলোকে আবার একটু পরিষ্কার পানির মধ্যে ধুয়ে ফেলবো, বড় বাসটা পরিষ্কার পানির মধ্যে ধুয়ে ফেলবো। দেওয়ার পরে ওই সেকশনগুলো স্লাইডে তুলে মাইক্রোস্কোপ দেখবো কোন সেকশনটা ভালো, যেটা ভালো সেটার উপর আবার একটু গ্লিসারিন দিয়ে উপরে কভার স্লিপ দিয়ে রেখে দিল। স্যার আসলে জায়গায় আসলে তোমার জায়গায় আসলে দেখতে পারো, অথবা স্যার যেখানে বসা থাকে সেখানে তুমি স্লাইড নিয়ে স্যারকে দেখাতে পারো। তাহলে সেকশন করার পর গ্লিসারিন দিয়ে কভার স্লিপ দিয়ে মাইক্রোস্কোপে দেখানোর মধ্যে 2 নম্বর দেখা হয়ে গেলে এখন লেখার পালা। তাহলে আমরা যে বাক্যে যেটা পড়ে মূল হলে মূলের শনাক্ত বৈশিষ্ট্য, একবীজপত্রীর কাণ্ড হলে একবীজপত্রীর কাণ্ডের শনাক্ত বৈশিষ্ট্য খাতায় ধারাবাহিক করে লিখে ফেলব। আমাদের যেহেতু দ্বিবীজপত্রীর মূল বা কাণ্ড নাই, আমরা দ্বিবীজপত্রীর কাণ্ড বা মূল লেখার প্রশ্ন আসে না বা এগুলো করার প্রশ্ন আসে না, শুধুমাত্র একবীজপত্রীর মূল অথবা একবীজপত্রীর কাণ্ড, যার বাক্যে যেটা পড়ে সেটা। তাহলে দেখো 2 নম্বরের মধ্যে যে কোনো একটা কাজ করতে হবে। 2 নম্বরের মধ্যে যে কোনো একটা কাজ, হয় গোত্র নির্ণয় করা অথবা সেকশন করা। তো গোত্র হতে মালবেশি গোত্র, আর যদি সেকশন পড়ে একবীজপত্রী বা মূল কাণ্ডের একবীজপত্রী মূল কাণ্ডের সেকশন, যে যার ব্যাগে যেটা পড়ে। তাহলে এখান থেকে এই 3টা এক্সপেরিমেন্ট তোমাকে শুদ্ধ করে শিখে ফেলতে হবে, একটা পেয়ে যাবা। 3টার মধ্যে কি একটা মালবেশি গোত্র, একটা একবীজপত্রী মূল, একবীজপত্রী কাণ্ডের অন্তর্গত। এই 3টার মধ্যে একটা পরীক্ষা তোমার ভাগ্যে পড়বে, এবং যার ভাগ্যে দিতে পারে 7 নম্বরের কাজ, এই 7 নম্বরের কাজ এগুলো পার্ট কাজ করে ফেলতে পারে, সাথে সাথে পেয়ে যায়। আচ্ছা, তাহলে আমাদের 1 নম্বর আর 2 নম্বরের মোটামুটি একটা ধারণা হয়ে গেল। এরপর আসো 3 নম্বর নমুনা। 3 নম্বরের ঘোড়ার ঘ দেখো, 3 নম্বর নমুনা হলো ঘোড়ার ঘ। সেখানে কি লেখা আছে দেখো তো, সালোক সংশ্লেষণে কার্বন ডাই অক্সাইডের অপরিহার্যতা পরীক্ষা অথবা অবাধ শোষণে কার্বন ডাই অক্সাইডের নির্গমন পরীক্ষা। আমরা এই 2টা এক্সপেরিমেন্ট তোমাদের খাতায় আঁকতে বলেছি, লিখতে বলেছি। এখন পরীক্ষার সময় এই যদি যার ভাগ্যে যেটা পড়ে, এখানে 2টা এক্সপেরিমেন্ট পাশাপাশি 2জন রোল নম্বরের অথবা জোর এবং বেজোর রোল নম্বরের মধ্যে যার ভাগ্যে যেটা পড়ে, কারো সালোক সংশ্লেষণ থেকে পড়বে, কারো শোষণ থেকে পড়বে। তাহলে সালোক সংশ্লেষণ থেকে আমরা কি কোনটা করাইছি, সালোক সংশ্লেষণে কার্বন ডাই অক্সাইড গ্যাসের অপরিহার্যতা পরীক্ষা, ওটা 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 করতে পারে, অথবা অবাধ শোষণে কার্বন ডাই অক্সাইড যে নির্গমন হয় তার পরীক্ষা। তাহলে এগুলার সম্বন্ধে নাম্বার কীরকম দেখো, এখানেও 7 নম্বরের কাজ। 3 নম্বরের ঘোড়ার ঘ, সেখানে 7 নম্বরের কাজ। 7 নম্বরের কাজের মধ্যে কীভাবে দেখো, এখানে যন্ত্রপাতি সেটিং করা 3 নম্বর। ল্যাবরেটরিতে সাধারণত যন্ত্রপাতিগুলো সেটিং থাকে, আমরা যন্ত্রপাতির কাছে তোমাদেরকে নিয়ে আসি, যন্ত্রপাতি দেখে যেন সেরা লিখতে পারে। তোমার এইটা পড়ছে সালোক সংশ্লেষণের যন্ত্রপাতিও সেটিং করা থাকবে, শোষণের যন্ত্রপাতিও সেটিং করা থাকবে। সেটিং করার জন্য তোমাদেরকে আমরা সময় দিতে পারি না, এমনি দেখে তোমরা একবার দেখে যাবে যে সালোক সংশ্লেষণে এই যন্ত্রপাতিও লাগে, শোষণের মধ্যে এই যন্ত্রপাতিও লাগবে। এগুলো দেখে তুমি জায়গায় ল্যাবরেটরিতে দেখার পর তোমার জায়গায় বসে কি করবে, পরীক্ষার ধারাবাহিক বর্ণনা, পরীক্ষণের ধারাবাহিক বর্ণনা আমরা প্র্যাকটিক্যাল খাতায় যেভাবে আঁকছি বা প্র্যাকটিক্যাল বইতে যেভাবে আছে সে ধারাবাহিক বর্ণনাগুলো খাতায় লিখে ফেলবে। তাহলে মুখস্থ লিখে ফেলতে হবে, তোমাদেরকে মুখস্থ থাকতে হবে। আগে একটু পরে দেখো, যদি সুযোগ হয় আমরা আবার ল্যাবরেটরিতে তোমাদের একটু দেখাবো। দেখার পর এই ধারাবাহিক লেখাটা লেখার জন্য 2 নম্বর, এবং তার ফলাফল, প্রশ্ন যদি ফলাফল থাকে কথাটা শেষের দিকে ফলাফল লিখবে, যদি বলো যে মন্তব্য লেখো তাহলে মন্তব্য লিখবে, আর যদি বলো হয় সিদ্ধান্ত লিখো তাহলে সিদ্ধান্ত। অর্থাৎ ফলাফল, মন্তব্য, সিদ্ধান্ত একই কথা। তোমাদের এই যে সালোক সংশ্লেষণ বা শোষণ থেকে যে পরীক্ষাটা পড়ে সে তোমাদেরকে তেমন একটা পরীক্ষা করে দেখাতে হবে না, শুধু তোমরা একবার এসে দেখে যাবে যন্ত্রপাতিগুলো ওখানে সেটিং থাকবে, শুধু জায়গায় বসে
এই ধারাবাহিকভাবে কতগুলো পরীক্ষার ধারাবাহিক বর্ণনাটা খাতায় লিখে ফেলতে হবে এবং শেষের দিকে ফলাফল লিখতে হবে। ফলাফল বা সিদ্ধান্ত এই যদি না লিখো আবার 2 নম্বর চলে যাবে। দেখো ওখানে বর্ণনার মধ্যে লেখা বেশি কিন্তু নাম্বার আছে 2, কিন্তু ফলাফল নাম্বার কম, ফলাফল লিখার নাম্বার কম, এখানে 2 নম্বর লেখা কম, যেহেতু 2 নম্বরের কাজ। তাহলে অবশ্যই তোমাকে ফলাফলের কাজটা ফলাফলটা শেষের দিকে লিখতে হবে, যেটাকে আমরা মন্তব্যও বলি, ফলাফলও বলি, সিদ্ধান্তও বলি। অর্থাৎ এই পরীক্ষার আলোকে আমরা কি সিদ্ধান্ত বসলাম বা কী ফলাফল পেলাম সেটা আর কি তোমাদের বই শেষের দিকে লেখা আছে। তাহলে এই কথাগুলো সুন্দরভাবে খাতায় লেখার জন্য 7 নম্বরের কাজ। তাইলে আমরা এখানে 1 নম্বরে 3 নম্বরের কাজ, 2 নম্বরে 7 নম্বরের কাজ, 7 3 10 নম্বর, 3 নম্বরের মধ্যে আসলো 3 নম্বরের মধ্যে 7 নম্বর, তাহলে 17 নম্বরের কাজ চলে গেল। এরপরে বাকি কাজ দেখো, মৌখিক পরীক্ষার জন্য 5 নম্বর, ব্যবহারিক খাতার জন্য 3 নম্বর। তোমাদেরকে মৌখিক পরীক্ষার জন্য জায়গায় ডাকা হবে, একজন একজন, দুইজন দুইজন, অথবা 2-3 জন একসাথে ডেকেও আমরা টুকিটাকি কিছু ভাইবা এক্সপেরিমেন্ট, এখানে যে পরীক্ষাগুলো দিচ্ছ সে আলোকও হইতে পারে, অথবা তোমার তত্ত্বীয় বই থেকেও হতে পারে, অথবা তুমি যে থিওরি পরীক্ষা দিয়ে আসবে থিওরি পরীক্ষার প্রশ্নের আলোকেও ছোটোখাটো প্রশ্ন তোমাকে করবে, আনসার দিতে চেষ্টা করবে। সেখানে 5 নম্বরের কাজ। ছেলেদেরকে সাধারণত ছোটোখাটো প্রশ্ন করা হয় যেন সহজ আনসার করতে পারে। তোমাদের ব্যবহারিক বইয়ের পেছনেও কিছু ভাইবা বা মৌখিক পরীক্ষার প্রশ্ন লেখা আছে, দেখবে। এবং আমরা এগুলা ক্লাসের সময় স্যাররা যখন থিওরি ক্লাস করে, প্র্যাকটিক্যাল ক্লাস করে, ওখানেও কথাগুলো বলে যায় যে ভাইবা দিয়ে এই প্রশ্ন হতে পারে। যেমন তোমাকে যদি বলা হয় তুমি 1 নম্বরে নমুনা কী পেয়েছো এটা শনাক্ত করে বসে যদি খাতায় লিখছো, আবার যখন ভাইবাতে আসবে দেখি তুমি 1 নম্বরে মাইটোসিস কী পেয়েছো, আমি মেটাফেস পাইছি, দেখি মেটাফেসে প্রশ্ন করবো। অর্থাৎ খাতা লিখে আসছো, আবার ওই কথাটা জিজ্ঞেস করতে হবে। মনে করো তোমার মালবেসি পুত্র পড়ছে, আচ্ছা মালবেসি পুত্র পড়লে যদি মালবেসি পুত্র শনাক্ত করে বস্তুগুলো বলো, 1 নম্বর 2 নম্বর তোমাকে বলতে হবে। আচ্ছা জবাফুলের বৈজ্ঞানিক নাম বলো, অথবা জবাফুলের বৈজ্ঞানিক নামটা লিখে দেখাও, যারকে যেটা বলে সেটা করতে হবে। অথবা মনে করো মালবেসি তোমাকে যদি দেখি তুমি পুষ্প সংখ্যাটা লিখতে পারো কিনা, অথবা টেবিলে দেখবে যাও ছাত্র লিখে গেছে, তোমাকে বলবো যে তুমি ব্যাখ্যা করো একটু, এই যে পুষ্প সংখ্যাটা ব্যাখ্যা করে যাও। অথবা দেখবে যে পুষ্প প্রতীকটা আঁকা আছে তোমার সামনে বা খাতা স্যারে ওখানে টেবিলে রাখছে, দেখবে পুষ্প প্রতীকের কীভাবে পুষ্প প্রতীকের বিন্যাসটা তুমি একটু বলে যাও, বা পুষ্প প্রতীকটা একটু ব্যাখ্যা করো, এভাবে বলতে পারো। আচ্ছা অথবা বলতে পারো যে তোমার মূল কাণ্ডের সেকশন করছে, কী করছো তোমার একবীজপত্রী নিয়ে, তো একবীজপত্রীর মূলের অন্তর্গঠনের বস্তুগুলো জিজ্ঞেস করতে পারে। যেমন একবীজপত্রীর কাণ্ডের অন্তর্গঠনের বস্তুগুলো জিজ্ঞেস করতে পারে। সেখানে জাইলেম ফ্লোয়েমের জাইলেমের কাজ কী, ফ্লোয়েমের কাজ কী, জাইলেম কী দ্বারা গঠিত, ফ্লোয়েম কী দ্বারা গঠিত, অর্থাৎ জাইলেমের কী কী একক দ্বারা গঠিত, ফ্লোয়েম কী কী একক দ্বারা গঠিত, এই সমস্ত ছোটোখাটো প্রশ্ন তোমাকে করতে পারে। আচ্ছা তারপর নমুনা গ সালোক সংশোধন, এখানে যার যেটা পড়ে সেখান থেকে টুটাকে প্রশ্ন করতে পারে, নাও করতে পারে। সাধারণত আমরা বেশি সময় ছেলেদেরকে দিতে পারি না, কারণ 2 ঘন্টা পরীক্ষা, 2.5 ঘন্টাও শেষ করে দেরি হয়ে যায়। সেজন্য ছোটোখাটোভাবে যাতে সহজে পরীক্ষাটা আমরা শেষ করতে পারি ওই চেষ্টা করি। তাহলে তোমরা দেখো উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্রের নাম্বার বন্টনটা আবার ভালো করে লক্ষ্য করো। 1 নম্বরের ক নমুনা, যেটাকে আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ বলা হয়, সেখানে 3 নম্বরের কাজ নমুনাটা শুদ্ধ করে নাম লেখা এবং গোষ্ঠী লেখা, কাজ হলো কত, 3 নম্বরের কাজ। তারপর 2 নম্বরে আসো নমুনা, 2 নম্বরের মধ্যে খেজুরের খ, অথবা 2 নম্বরের গরুর ঘ, যে কোনো একটা নমুনা। এই যে খ পড়লে গোত্র নির্ণয় করা, আর যদি গ পড়ে এখান থেকে মূলকাণ্ডের সেকশন, এখান থেকে যে কোনো একটা নমুনা, যে কোনো একটা পরীক্ষা করতে হবে, সেখানে 7 নম্বরের কাজ। তাহলে এখানেও লিখেও আছে, তোমাদের হাতে যখন প্রশ্ন থাকবে প্রশ্নের মধ্যে এই কথাগুলো লেখা থাকবে, এই যে নাম্বার বন্টন এবং কী কাজ করতে হবে প্রশ্নও লেখা থাকবে। তারপর দেখুন নমুনা 3 নম্বরের গ নমুনা, যেটাকে ঘোড়ার গ বলি আমরা, সালোক সংগ্রহ সবসময় ওই খাতাগুলো শুধু ব্যবহারিক খাতায়, তোমার পরীক্ষার খাতায় ধারাবাহিক বই লিখে যাবে, লিখে যাওয়ার মধ্যে এখানে 7 নম্বরের কাজ। ভাই বললাম ভাই তুমি আজ তোমার জায়গায় আসতে পারো, তোমাকে ডাকতে পারে, অথবা স্যার তোমার জায়গায় গিয়েও ছোটোখাটো প্রশ্নগুলো তোমরা এবার বিশেষ করে করতে পারো। আর ব্যবহারিক খাতা, যেটা সারা বছর তোমরা এই এক্সপেরিমেন্টগুলো আঁকছো লিখছো, ওই খাতাটা জমা দিবে। এবং ব্যবহারিক খাতার মধ্যে অবশ্যই তোমার বোর্ডের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। খাতা কলেজের বা কলেজের রোল নম্বর নয়, এই ব্যবহারিক পরীক্ষায় অবশ্যই
বোর্ডের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। অনেক সময় স্যারেরা খাতা আগে জমা দেয় যে খাতার মধ্যে কোনো রোল নম্বরও লেখা নেই, রেজিস্ট্রেশন নম্বরও লেখা নেই। রোল নম্বর যদি লেখা না থাকে একটা ব্ল্যাঙ্ক খাতা কাকে নাম্বার দেওয়া হবে, কোন নম্বরে নাম্বারটা পোস্টিং হবে, সেজন্য অবশ্যই মনে রাখবে সবাই ব্যবহারিক খাতার মধ্যে বোর্ডের রোল নম্বর, তোমার এডমিট কার্ড দেখে দেখে বোর্ডের রোল নম্বরটাই লিখতে হবে ব্যবহারিক খাতা। অবশ্যই ব্যবহারিক খাতায় যেন রোল নম্বর লেখা ছাড়া খাতাটা না আসে। রোল নম্বর লেখা ছাড়া খাতা আসলে এমনও দেখা যায় খাতাটা নিক্ষেপ করে বাড়ি ফেলে দেয়, কারণ ব্যবহারিক খাতা রোল নম্বরে কাকে নাম্বার দেবে। সেই জন্য অবশ্যই লক্ষ্য করবে ব্যবহারিক বা যেদিন যে পরীক্ষা হয়, কোন কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক, বায়োলজি হোক, প্রত্যেক পেপারের মধ্যে যে খাতাটা নিবে খাতার মধ্যে অবশ্যই বোর্ডের রোল নম্বর লিখতে হবে। নাম টাম লেখার দরকার, শুধু রোল নম্বর। আচ্ছা, তাহলে এখন ব্যবহারিক পদের রোল নম্বরকে জমা দিবে। এটা খাতা দেখেই মূল্যায়ন করে তোমাকে 3 এর মধ্যে 3, 5 এর মধ্যে এখন যার ব্যক্তি যেটা পড়ে সেটা তোমাকে নাম্বার পেয়ে যাবে, এই আর কি। তো যাক, আমরা অনলাইনের মধ্যে অনলাইন ক্লাসের মধ্যেই ব্যবহারিক উদ্ভিদ বিজ্ঞান ব্যবহারিক সিলেবাসগুলো প্রায় শেষ আমাদের। আমরা আজকে একটা প্রশ্নের রূপরেখা বা কীভাবে আমাকে নাম্বারগুলো আয়ত্ত করতে হবে, পরীক্ষায় কাজ করে নিতে হবে, সেরকম একটা ধারণা তোমাদেরকে দিয়ে দিয়েছি যে 25 নম্বরের আমাকে কী কাজ করতে হবে। এবং তোমরা আরেকটা লক্ষ্য করবে যে 2021 সালে যখন পরীক্ষা হবে, তথ্য পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা হলে তোমরা একটা প্রশ্নও পেয়ে যাবে। প্রশ্ন মধ্যে দেখবে যে এই ধারাগুলো, কারণ 2021 সালে যে সিলেবাস 2022 সালের পরীক্ষাতে একই সিলেবাস। যেহেতু কোভিড বা আমাদের করোনা ভাইরাসের কারণে যে সংক্ষিপ্ত সিলেবাস, সেটা 21 সালের যে সিলেবাস 22 সালের একই সিলেবাস, একই সিলেবাসের পরীক্ষা। সুতরাং পরীক্ষা যদি আমরা 21 সালে নিয়ে থাকি, তোমরা কলেজ থেকে বা আসলে বন্ধুবান্ধব থেকে একটা প্রশ্ন সংগ্রহ করে নিবে, অথবা তোমরা যখন পরীক্ষা হয় এসে দেখতে পারো কোন ল্যাবরেটরিতে কীভাবে পরীক্ষা হচ্ছে না হচ্ছে, একটা তোমাদের ধারণা হয়ে যাবে কলেজে আসলে। আর প্রশ্নপত্র পেয়ে গেলে তো প্রশ্নপত্র পড়লেই তোমরা একটা ধারণা হয়ে যাবে। তাছাড়া আমরা যদি সুযোগ সুবিধা হয়, আমরা কলেজেও আবার এগুলো যেহেতু অনলাইন হয়ে গেছে, যেগুলো হাতে নাতের ব্যাপার, আমরা যেহেতু যন্ত্রপাতির সাথে নিজে হাতে ব্যবহার করতে পারি নাই, সুযোগ হলে আমরা ল্যাবরেটরিতে এগুলো আবার একটু দেখাবো তোমাদেরকে। কারণ ব্যবহারিক তো হাতে নাতে যন্ত্রপাতি ছাড়া হয় না, থিওরি পরীক্ষা যেভাবে সেভাবে হয়। কিন্তু আমাদের যেহেতু সময় চলে যাচ্ছে, আমাদের আঁকা লেখার অনেক কিছু বাকি আয়ত্ত করার জন্য আমাদের অনলাইনে শেষ করতে হয়েছে, ক্লাস করে সিলেবাস শেষ করতে হয়েছে। যদি সুযোগ হয়, আমি বারবার মধ্যে সুযোগ হলে ল্যাবরেটরিতে তোমাদেরকে এগুলো আমরা আবার দেখাতে চেষ্টা করব। আর যদি দেখানোর সুযোগ না হয়, এই যেভাবে আছে এইভাবে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, এবং স্যাররা তোমাদেরকে দেখাই দেবে তুমি এই কাজটি এইভাবে করো। স্যাররা তোমাদেরকে সেখানে দেখাই দেবে, নার্ভাস হওয়ার কোনো দরকার নেই। একটু হাসি খুশিভাবে যেন পরীক্ষা দিতে পারো, 12 নম্বর পাও, আমরা এই আশাই করি। তো এখানে আমাদের বায়োলজি সিলেবাসের প্রথম পত্র বা উদ্ভিদ বিজ্ঞানের ব্যবহারিকের সিলেবাস শেষ। আমরা আগামী ক্লাসে যদি কলেজ স্কুলে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বা প্রাণীবিদ্যার উপর ব্যবহারিক ক্লাসের সম্পর্কে আলোচনা করব, বা আমরা ক্লাস করতে চেষ্টা করব। যদি কলেজ স্কুলে যায় তাহলে ল্যাবরেটরিতে বসে তোমরা সেই গ্রুপে গ্রুপে যার যেদিন যে গ্রুপ সেইভাবে ক্লাস করবে। আর যদি স্বাভাবিক না হয়, অনলাইনে ক্লাস চলবে, অনলাইনে পরীক্ষা চলবে, এই আর কি। তো সবাই সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আজকের মতো শেষ।